একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি যার বাঁচার কোনো উপায় ছিল না। জেলখানায় স্যাঁতস্যাঁতে অন্ধকার কক্ষে বসে সে শুধু গুনছিল মৃত্যুর প্রহর। শেষ ঘন্টাটা যে কোনো সময় বাঁচতে পারে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ পুলিশ অফিসার এসে জিজ্ঞেস করলো, তোমার শেষ ইচ্ছা কি? সবাই ভাবছিল সে হয়তো খাবার চাবে, নয়তো পরিবারের কারোর সঙ্গে দেখা করতে চাইবে। কিন্তু তার উত্তর শুনে শুধু পুলিশ অফিসার নয়, পুরো জেলখানায় লেগে গেল তোলপাড়। সে বলল, আমি চাই জীবনের শেষ রাত কাটাতে একজন কুমারী নারীর সঙ্গে, যে নিজ ইচ্ছায় আমার স্ত্রী হতে রাজি হবে। মসজিদে ঘোষণা করে দিন, এই শহরে কি এমন কোনো মেয়ে রয়েছে যে কিনা আমার সাথে এক রাত অতিবাহিত করবে এবং আমার বউ হতে চাইবে? চারদিকে হইচই পড়ে গেল। এটা কি মোটেও সম্ভব, নাকি এর পেছনে ছিল ভয়ঙ্কর কোনো গোপন পরিকল্পনা? পুলিশ প্রশাসন কি শেষমেশ মেনে নিয়েছিল এই অদ্ভুত অনুরোধ? আর সেই রহস্যময় নারী বা কে ছিল? সে কি জেলখানায় এসেছিল যুবকটির সাথে রাত কাটাতে? কিন্তু আসল বিস্ময় তখনই, যখন সেই রাতের শেষে জেলখানায় গেট খুলে বের হলো এক রক্তচক্ষু বাস্তবতা। কি ঘটেছিল সেই রাতে? কেন পরের দিন সকালের পর পুরো জেলখানায় নেমে আসে স্তব্ধতা? এই রহস্যময় পর্দা উন্মোচন হবে এই ভিডিওতে। শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন এমন কিছু যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমার নাম নাহিদা হোসাইন। আমি 30 বছর বয়সী একজন পুলিশ ইন্সপেক্টর। আমার জীবনের 10টি বছর কেটেছে আদালত, থানা এবং জেলের দেওয়ালের মধ্যে। আমি অনেক অপরাধীকে দেখেছি। কেউ ছিল নিষ্পাপ, আবার কেউ ছিল হিংস্র আর নৃশংস। কিন্তু হ্যাঁ, একজন কয়েদি ছিল যে আমার মনকে এক অদ্ভুত দ্বিধার মধ্যে ফেলে দিয়েছিল। কয়েদি নাম্বার 765। সে কোনো সাধারণ কয়েদি ছিল না। তার চোখে ছিল এক অদ্ভুত রহস্য, যেন সে কোনো অজানা জগতে হারিয়ে গেছে। আমি তাকে একদম নিষ্পাপ বলতে পারতাম না, আবার পুরোপুরি দোষীও বলতে পারবো না। যখনই আমি তাকে দেখতাম মনে হতো সে চিন্তায় একেবারে ডুবে গেছে। তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু সেই প্রশান্তি যেন এক অজানা বিস্ময়তায় ঢাকা ছিল, যা আমাকে সবচাইতে বেশি কষ্ট দিত। তা হলো, সে ছিল মাত্র 20 বছর বয়সী যুবক। পৃথিবীকে ভালো করে দেখাও হয়নি তার, অথচ তাকে চিরদিনের জন্য এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সে খুব কম কথা বলতো, যেন তার ভাষা হারিয়ে ফেলেছে, বা হয়তোবা সে কিছু বলতে চায় না। বহুবার আমার ইচ্ছা হয়েছে তাকে প্রশ্ন করি, তুমি কি এমন অপরাধ করেছিলে যার জন্য তোমার শাস্তি মৃত্যুদণ্ড? কিন্তু তার মুখে যে হতাশা আর এক অজানা শূন্যতা ছিল, তা দেখে আমার ভাষা যেন থেমে গেল। কিন্তু 765 নম্বর কয়েদির দিকে তাকালে এক অদ্ভুত কোমলতা অনুভব করতাম, যেন আমার ভেতরে এক অজানা প্রশ্ন জেগেছিল। তবে জেলের নিয়ম ছিল কঠোর। এখানে কয়েদিদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা সহানুভূতিশীল প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ। আজ আমি একটি নির্দেশ পেয়েছি, 2 দিন পর কয়েদি নাম্বার 765-কে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই সময়ের মধ্যে তাকে শেষবারের মতো তার মায়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে। এই নির্দেশনাপত্র হাতে নিয়ে আমার মন অস্থির হয়ে উঠল। হৃদয় এক অজানা অশান্তিতে খেলা করছিল, এক ধরনের অববনীয় ব্যাকুলতা যার কোনো শেষ নেই। আমি জানতাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের কাছ থেকে তাদের শেষ ইচ্ছা জানতে হয়। এটা ছিল তাদের একমাত্র অধিকার। মৃত্যুর আগে তাদের চাওয়া পাওয়া পূর্ণ করার চেষ্টা করা হতো। সে যদি শেষবারের মতো তার প্রিয় খাবার খেতে চায়, কাউকে দেখা করতে চাই, কিংবা অন্য কোনো ইচ্ছা থাকে, তবে আমরা সেই ইচ্ছা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। কয়েদি নাম্বার 765, যার নাম ছিল ইমন, আজ তার মায়ের সঙ্গে দেখা করেছিল। সে মহিলা নিজের ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছিলেন এবং বারবার বলছিলেন, বাবা, আল্লাহ তোমাকে এই দুঃখ থেকে মুক্তি দেবেন, আমি বিশ্বাস করি। এ কথা আমার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। এই মা এখনও আশা ছাড়েননি। তবুও এই মায়ের আশা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। সাজা ঘোষণা হয়ে গিয়েছে এবং জেলে কোনো সিদ্ধান্ত একবার হয়ে গেলে তা আর পাল্টানো যেত না। তবুও সেই মহিলার দৃঢ় বিশ্বাস ছিল যে তার ছেলে নির্দোষ এবং কোনো অলৌকিক ঘটনা তাকে রক্ষা করবে। আজ আমি একটি আদেশ পেয়েছিলাম, আমাকে ইমনের কাছে গিয়ে তার শেষ ইচ্ছা জানতে হবে এবং তাকে তার পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে। আমি ভেবেছিলাম হয়তো সে বলবে তার পরিবারের সঙ্গে আরও কিছু সময় কাটাতে চাই, কারণ এমন সময় সাধারণত কেউ বড় কোনো ইচ্ছা প্রকাশ করে না। কিন্তু আমি জানতাম না তার শেষ ইচ্ছা এত অদ্ভুত আর চমকপ্রদক হবে, যেটা শুনে আমি হতবাক হয়ে যাব। আমি তার কাছে গেলাম এবং প্রথমবারের মতো তার সঙ্গে কথা বলার জন্য শব্দ খুঁজতে লাগলাম। কয়েক মুহূর্তের নীরবতার পর আমি সহানুভূতিশীল সুরে জিজ্ঞেস করলাম, ইমন, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কি? বলো, তোমার ইচ্ছা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ইমন আমার দিকে তাকালো এবং শান্ত গলায় বলল, আমার একটাই ইচ্ছা আছে, আর আমি চাই আপনি আমাকে প্রতিশ্রুতি দিন যে আপনি এটা পূরণ করবেন। আমি তাকে আশ্বাস দিলাম, এটা প্রত্যেক কয়েদির অধিকার।
তোমারও। আমরা চেষ্টা করব তোমার ইচ্ছা পূরণ করতে। আমি অবাক হয়েছিলাম যে সে কতটা সিরিয়াসলিভাবে তার শেষ ইচ্ছা নিয়ে কথা বলছে। আমি নরম সুরে বললাম, চলো এসপি সাহেব নিজেই তোমার কাছ থেকে তোমার শেষ ইচ্ছার কথা শুনবেন। আমি ইমনের সঙ্গে এসপি সাহেবের ঘরে চলে গেলাম। এসপি সাহেব তাকে মনোযোগ দিয়ে দেখলেন এবং বললেন, বলো তোমার শেষ ইচ্ছাটা কি? আমি অবাক হলাম যে এসপি সাহেব এত কোমলভাবে এই কয়েদির সঙ্গে কথা বলছেন। সাধারণত এমনটা হয় না, কিন্তু হয়তো তিনি সত্যিটা জানতেন তার অপরাধ কী ছিল এবং এই সাজা কেন দেওয়া হয়েছে। এখানে অনেক কয়েদি ছিল যাদের অপরাধ ছিল সামান্য, কিন্তু সাজা ছিল কঠিন, আর বড় বড় অপরাধীরা বাহিরে স্বাধীনতাভাবে ঘুরে বেড়াতো। ইমন এক গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমার শেষ ইচ্ছা হলো আমি জীবনে প্রথম এবং শেষবারের মতো বিয়ে করতে চাই। আমি একটি বিয়ে করতে চাই এবং আমার স্ত্রীর সঙ্গে একদিন কাটাতে চাই। এই কথা শুনে যেন পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আমি আর বাকি সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগলাম। এসপি সাহেব কয়েক মুহূর্তে নীরব রইলেন, তারপর গভীরভাবে বললেন, বেটা, বিয়ে তো আমরা করিয়ে দিতে পারি, কিন্তু এমন কোনো মেয়ে আছে যে তোমার সঙ্গে বিয়ে করতে রাজি হবে যখন জানবে যে পরের দিন তোমার ফাঁসি হয়ে যাবে? তিনি একটু থামলেন, তারপর আবার বললেন, তুমি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তোমার বয়সও তেমন নয় যে তোমার পরিবার কাউকে টাকার লোভ দেখিয়ে রাজি করাবে। আর তাছাড়া তুমি গরিব ঘরের ছেলে। এমন অবস্থায় গরিবদের সঙ্গে বিয়ে করতেও কেউ সহজে রাজি হবে না, বিশেষ করে এই পরিস্থিতিতে। কেন নিজের জীবনটা শেষ সুযোগটা নষ্ট করছো? এসপি সাহেব গভীর সুরে বললেন, কোনো অন্য ইচ্ছা থাকলে বলো, খাবার দাবার বা কারোর সঙ্গে দেখা করার ইচ্ছা, আমরা তোমার জন্য সব করতে রাজি আছি, কিন্তু বিয়ে এটা সম্ভব নয়। তুমি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি, তোমার সঙ্গে বিয়ে করতে কেউ রাজি হবে না। আমরা তোমার বিয়ে কিভাবে করাবো? কিন্তু ইমন খুব শান্তভাবে উত্তর দিল, এসপি সাহেব, আমি আগেই বলেছি আমার শেষ ইচ্ছা হলো বিয়ে। তবে আপনি চিন্তা করবেন না, আমি এমন এক উপায় বলবো যাতে আমার বিয়ে আপনাদের কিছু না করেও হয়ে যাবে। এসপি সাহেব তার দিকে তাকিয়ে থাকলেন। তার মুখে এক মুহূর্তের জন্য চিন্তার ছাপ ফুটে উঠল। হয়তো আশঙ্কা করেছিল যে ইমন জেলের কোনো নারী কর্মীর সঙ্গে বিয়ের জেদ না করে বসে, কিন্তু ইমন যা বলল তা তার চেয়েও বেশি বিস্ময়কর ছিল। সে শুধু বলল, একটা কাজ করুন, মসজিদে ঘোষণা করে দিন যে ইমন খান এমন একজন মহিলাকে বিয়ে করতে চাই যিনি শুধু একদিনের জন্য তার স্ত্রী হতে রাজি হবে, তার ফাঁসি আগের দিন পর্যন্ত। এটা শোনা মাত্রই ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। ব্যাপারটা এত অদ্ভুত ছিল যে শুনেও বিশ্বাস করা কঠিন ছিল। ইমন আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি চাইল যে যদি কোনো মেয়ে এই শর্তে বিয়েতে রাজি হয় তাহলে আমরা তাকে আটকাবো না এবং সে ইমনের সঙ্গে পুরো রাত কাটাতে পারবে। তার এই চতুরতা আমাদেরকেও চিন্তায় ফেলে দিল। এসপি সাহেব কয়েক মুহূর্ত চিন্তা করলেন, তারপর কাঁধ ঝাঁকিয়ে বললেন, আমাদের পুরো বিশ্বাস কেউ এই শর্তে তোমার সঙ্গে বিয়ে করবে না। কেনই বা শুধু একদিনের জন্য দুলহান হয়ে নিজের জীবন নষ্ট করতে চাইবে? কে নিজের পরিবারের সঙ্গে ঝগড়া করে এই সিদ্ধান্ত নেবে? কিন্তু ইমনের ওপর আমাদের কোনো কথারই কোনো প্রভাব পড়ল না। সে পুরো শান্ত গলায় বলল, আপনারা শুধু ঘোষণা করেন, এটা আমার শেষ ইচ্ছা। যদি কেউ না আসে তাহলে আমি আর কোনো ইচ্ছা প্রকাশ করব না। তারপর আপনারা চাইলে আমাকে ফাঁসি দিয়ে দিবেন। ইমনের এই জেদের সামনে আমাদের হার মানতেই হলো। আমরা মসজিদে ঘোষণা করিয়ে দিলাম যে ইমন যে দুদিনের মধ্যে মৃত্যুদণ্ড পেতে চলেছে তার শেষ ইচ্ছা হিসাবে একদিনের জন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে করতে চায়। যদি কোনো মহিলা এই শর্তে বিয়েতে রাজি হন তবে তিনি এগিয়ে আসতে পারেন। এই ঘোষণা গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ল। তবে আমাদের মনে একরকম নিশ্চিত বিশ্বাস ছিল যে কেউ এমন শর্তে সামনে আসবে না। ইমন ছিল এক গরিব পরিবারের ছেলে এবং আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে কেউই এই শর্তে তার সঙ্গে বিয়ে করবে না। তবুও আমরা তার শেষ ইচ্ছা সম্মান রেখেই ঘোষণা করে দিলাম। আমাদের কাছে এটা যেন এক হাস্যকর ও অবাস্তব ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু ঠিক 1 ঘন্টা পরে এক পুলিশ কনস্টেবল দৌড়ে এলো এবং খবর দিল জেলের দরজায় একটি মেয়ে উপস্থিত আছে যিনি কনে সেজে এসেছে এবং তার সঙ্গে একজন মৌলভী সাহেবও আছেন। এই কথা শুনে আমি এবং এসপি সাহেব অবাক হয়ে বাহিরে গেলাম। আমাদের সামনে দাঁড়িয়ে ছিল এক তরুণী যার বয়স আনুমানিক 17 থেকে 18 বছর হবে। সে সত্যি সত্যি কনে হিসাবেই এসেছিল, সম্পূর্ণ বিয়ের পোশাকে সেজে। তার পাশে দাঁড়িয়ে ছিল একজন আলেম যার হাতে ছিল নিকাহ রেজিস্টার। এসপি সাহেব গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, মৌলভী সাহেব, আপনি কে? আর এই মেয়েটি কে? মৌলভী সাহেব উত্তর দিলেন, এই মেয়েটি আমার কাছে এসেছিল এবং বলেছিল যে তাকে আমি ইমনের সঙ্গে নিকাহ পরিয়ে দিই, কারণ ইমন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি। আমরা সবাই স্তম্ভ হয়ে গেলাম। মৌলভী সাহেব কথা চালিয়ে গেলেন,
আমি একাধিকবার তাকে বোঝানোর চেষ্টা করেছি, মেয়ে তুমি কেন নিজের জীবন নষ্ট করতে যাচ্ছ, কিন্তু সে তার জিদে অটল ছিল। সে বলেছে সে শুধু ইমনের সঙ্গেই বিয়ে করবে, এটিও তার শেষ ইচ্ছা, কারণ সে ইমনকে সত্যিকারে ভালোবাসে। এটা শুনে জেলে নীরবতা নেমে এলো। আমাদের বিশ্বাস হচ্ছিল না যে ইমনকে কেউ এতটা ভালোবাসতে পারে যে তার জন্য সব কিছুই ত্যাগ করতে রাজি হয়ে যাবে। এই ঘটনা যতই অদ্ভুত মনে হোক না কেন, আমাদের এর বিরোধিতা করার কোনো অধিকার ছিল না। আমাদের কাজ ছিল কেবল কয়েদিদের শেষ ইচ্ছা পূরণ করার। অবশেষে নিকার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য মৌলভী সাহেবকে ভেতরে ডাকা হলো এবং ইমনকে তার সেল থেকে বের করে জেল অফিসে বসানো হলো। মৌলভী সাহেব ইমনের এবং মেয়েটির নিকা পড়িয়ে দিলেন। নিকা সম্পূর্ণ হওয়ার পরে ইমন হাসি মুখে বলল, চুক্তি অনুযায়ী এখন আমার স্ত্রীকে আমার কাছে পাঠান। আমি তার সঙ্গে কিছু কথা বলতে চাই, পুরানো স্মৃতিগুলো ঝালিয়ে নিতে চাই, শুধু একদিনের জন্য। তারপর সে চলে যাবে। তারপর আপনারা চাইলে আমাকে ফাঁসি দিয়ে দিন, আমার কোনো দুঃখ থাকবে না। আমার ভালোবাসা আমি পেয়ে গিয়েছি, এটা আমার জন্যই যথেষ্ট। ইমনের কথা শুনে আমার চোখে জল চলে এলো। সত্যিকারের ভালোবাসা এমনই হয়, নির্ভীক এবং নিঃস্বার্থ। আমি মনে মনে ভাবছিলাম, কিন্তু আমি জানতাম না যে এই নিকার পেছনে এমন এক গল্প লুকিয়ে আছে যা আমাদের হোশ উড়িয়ে দেবে। এসপি সাহেব হেসে আমাকে ইশারা করলেন এবং বললেন, মেয়েটিকে ইমনের সেলে নিয়ে যাও এবং দরজা বন্ধ করে দাও। আমি আদেশ অনুসারে কাজ করলাম। আমি তাদের দুজনকেই সেলের মধ্যে বন্ধ করে বাইরে বের হয়ে এলাম। আমার মনে হলো কিছুক্ষণ পরই মেয়েটি নিজেই বিরক্ত হয়ে বাইরে বেরোতে চাইবে। কিন্তু সময় যত যেতে লাগলো আমি হালকা হালকা ফিসফিসানির আওয়াজ শুনতে লাগলাম। মনে হচ্ছিল যেন কেউ কিছু একটা খোলার চেষ্টা করছে। আমার সন্দেহ হলো হয়তো সেলের দরজা ভাঙার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত ছিলাম এটা সহজ কিছু না। দরজা খুব বড় এবং মজবুত তালা লাগানো ছিল। আমি আমার দপ্তরে ফিরে গেলাম এবং ভাবনায় ডুবে গেলাম। কিন্তু হঠাৎ করেই জেলের ভেতর থেকে এক হৃদয় বিদারক চিৎকার ভেসে এলো। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম এবং দৌড়ে ইমনের সেলে গিয়ে দেখলাম কি হয়েছে। আমি ভিতরে উকি দিয়ে জিজ্ঞেস করলাম। সেই মেয়েটি যে কনের পোশাক পরেছিল সে ঘোমটা নামিয়ে দাঁড়িয়েছিল। তার নিঃশ্বাস অগোছালো আর তার পুরো শরীর কাঁপছিল। আমি যখন তাকে ভালো করে লক্ষ্য করলাম তখন সে কাঁপতে কাঁপতে বলল, আমার সদ্য স্বামী কোনো দোষ করেনি, সে নির্দোষ। তখন ইমন চুপ করে এক কর্নারে বসেছিল এবং তার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। যদিও আমি অপরাধের ব্যাপারে কিছুই জানতাম না, হাজারবার জানার চেষ্টা করেছি কিন্তু জানার সময় হয়নি। কিন্তু আজ যখন মেয়েটি আমার সামনে আছে তাহলে জেনে নেওয়া যাক আসলে ইমনের অপরাধ কি আর কেনই বা তাকে ফাঁসি দেওয়া হলো। মেয়েটি আমাদের সামনেই বসেছিল। তার মুখে না কোনো ভয় ছিল না কোনো অনুশোচনা। সে সম্পূর্ণ শান্ত ভঙ্গিতেই বলল, আপনারা ইমনের সঙ্গে ভালো ব্যবহার করেননি, সে মৃত্যুদণ্ডের যোগ্য ছিল না। আমি রাগে বললাম, এটা সময় প্রমাণ করবে। সে আমার চোখে চোখ রেখে বলল, সে নির্দোষ আর সেটাও সময় প্রমাণ করবে। তার কথা শুনে আমার রাগ আরও বেড়ে গেল, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। যদিও ইমনের মা বাবার কাছে পৌঁছে আসল সত্য জেনে নেওয়া উচিত, এটা ভাবনা আমার মনে এসেছিল। কিন্তু তারপর আমার মনে হলো কেন না এই মেয়েটি থেকে জিজ্ঞেস করি, হয়তো সে নিজেই সত্যটা বলে দিবে। আমি মেয়েটির দিকে তাকালাম এবং গম্ভীরভাবে বললাম, আমার তোমার কাছে দুটো প্রশ্ন আছে আর আমি আশা করি তুমি সত্যি করে উত্তর দিবে। সে কোনো দ্বিধা ছাড়াই বলল, আমি ইমন সম্পর্কে সব সত্যি কথা বলতে প্রস্তুত। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে এখনও ইমনকে স্বামী না বলে ভাই বলছিল। আমি কঠোরভাবে জিজ্ঞেস করলাম, তুমি কি তাকে সত্যি ভাই মনে করো নাকি সত্যি সে তোমার ভাই ছিল? তোমরা দুজনই মিলে এই নাটক কেন করছো? সে চুপ মেরে গেল, যেন কোনো গভীর চিন্তায় ডুবে গেছে। তারপর সে এমন একটা কথা বলল যেটা শুনে আমার হুঁশ উড়ে গেল। না সে আমার আসল ভাই? মেয়েটি সোজাসুজি উত্তর দিল। আমি কঠোরভাবে বললাম, তাহলে তুমি এসব করলে কেন? কিন্তু মেয়েটি একদম শান্ত ছিল। সে আমার চোখে চোখ রেখে বলল, বিশ্বাস করুন এমন কিছু হয়নি। সে খুব শীঘ্রই ছাড়া পাবে। সে ভালো করেই জানে সে কোনো দোষ করেনি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখন তো সে আমার সঙ্গে বিয়ে করেছে, আমি তার দায়িত্ব। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে এত নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারে যে ইমনের ফাঁসি হবে না, তাকে ইমন ছেড়ে যাবে না? এই কথা কি আদৌ সত্য? আমি গম্ভীরভাবে জিজ্ঞেস করলাম, তোমার এই বিশ্বাস কেন তার ফাঁসি হবে না? সে গভীরভাবে নিঃশ্বাস নিল এবং বলল, আপনি যদি ইমনের পুরো গল্প শুনেন তাহলে হয়তো আপনার সিদ্ধান্তও বদলে যাবে। আর তখন আমি বুঝতে পারলাম আসল সত্য কী। আমি চুপ করে গেলাম। আমি জানতাম এই মেয়েটি এখনও তার কথাই অনড়। যদি আমি তাকে আরও প্রশ্ন করি তবে হয়তো সে আরও কিছু সত্য সামনে নিয়ে আসবে। আমার নাম নাজিয়া, সে বলা শুরু করলো। আমার বড় বোনের বিয়ে ঠিক হয়েছিল ইমন ভাইয়ের সঙ্গে।
ইমন ছোটবেলা থেকেই খুব সাহসী আর নির্বাক ছেলে ছিল। সে ছিল আমার আব্বুর চাচাতো ভাইয়ের ছেলে, মানে আমার ফুফাতো ভাই। আমার আব্বু তাকে খুব পছন্দ করতেন আর তার উপর খুব স্নেহ করতেন। আমারও বিশ্বাস ছিল যখন তারা আমার বোনের বিয়ে ইমনের সঙ্গে ঠিক করে দেয় তখন থেকেই সে আমাদের বাড়িতে আসা যাওয়া শুরু করে। আমি চুপচাপ তার কথা শুনছিলাম। আমাদের গ্রামের পরিবেশ ছিল খুব অদ্ভুত। এক রাতে ইমন ভাই আমার বোনের সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে আসেন। সেদিন আব্বু বাড়িতে ছিল না। আর ইমন ভাই আগেও বহুবার আমাদের বাড়িতে এসেছিলেন, কারণ সে এখন আমাদের পরিবারের একজন হয়ে গিয়েছিলেন। সে সময় বাড়িতে শুধু আমার বোন আর আমি ছিলাম। ইমন ভাই পেছনের দরজা দিয়ে ঢুকেছিলেন। আমি সঙ্গে সঙ্গেই বুঝে গিয়েছিলাম সে শুধু তার সঙ্গেই দেখা করতে এসেছে। আমি রান্নাঘরে চা বানাতে শুরু করি আর তারা দুজনেই নিজেদের মধ্যে কথা বলছিল। সব কিছুই স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে লাগলো। আমি খুব ভয় পেয়ে গেলাম। মনে হলো আব্বু হয়তো চলে এসেছে। আমি তাড়াতাড়ি দরজার বাইরে উকি দিলাম, কিন্তু যেটা দেখলাম তাতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। 3-4 জন লোক দরজার বাইরে দাঁড়িয়েছিল। তাদের মুখভঙ্গি ছিল ভয়ঙ্কর আর উদ্দেশ্য ছিল স্পষ্টভাবেই খারাপ। তাদের চেহারা দেখে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছিল তারা সাধারণ কেউ নয়, পুরোপুরি সন্ত্রাসী প্রকৃতির লোক। আমার চোখে ভয় ছেয়ে গেল, তবুও কিছুটা সাহস পেলাম, কারণ ইমন ভাই আমাদের সঙ্গে ছিল। দরজা খুলো, না হলে দরজা ভেঙে দেব, একজন গভীর গলায় বলল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমরা বাড়িতে 2জন বোন ছাড়া আর কেউ নেই, তোমরা এখান থেকে চলে যাও, প্লিজ চলে যাও। কিন্তু তারা কোনো কথাই শুনল না। তারা জোর জবরদস্তি করে দরজা ভেঙে দিল এবং ভেতরে প্রবেশ করলো। আমাকে এবং ইমন ভাইকে এক ঘরে বন্দি করে আমার বড় বোনকে একের পর এক নরপিচাসের দলেরা ধর্ষণ করে। কিন্তু তখনই আমি এবং ইমন ভাই আমাদের মাথার বুদ্ধি খাটিয়ে সেই বন্ধ করা দরজা খুলে ফেলি। আর তখনই ইমন ভাই সেই ধর্ষকদের মারতে শুরু করে। কিন্তু 6-7 জনের কাছে একজন কিছুই নয়, তারাও ইমন ভাইকে মারে। কিন্তু এক পর্যায়ে ইমন ভাই না পেরে আমাদের বোনের ইজ্জত বাঁচাতে রান্নাঘর থেকে ছুরি এনে প্রত্যেকেরই গলা কেটে দেয়। তারা সবাই একে একে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে আমার বোন যে কক্ষে ছিল তার যে অবস্থা তারা বেহাল করে দিয়েছিল। এক পর্যায়ে আমার বোন কষ্ট সহ্য করতে না পেরে সেখানেই মৃত্যুবরণ করে। কিন্তু আমাদের মুখে চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসীরা তখনই পুলিশকে ফোন দেয়, আর সঙ্গে সঙ্গে এই ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশ চলে আসে। পুলিশ এসে যা দেখে তা তাদের চোখের সামনে ছিল। আমার ভাইয়ের হাতে ছুরি ছিল এবং প্রত্যেকেরই গলা কাটা ছিল, আর অপর ঘরে আমার বোন মৃত অবস্থায় পড়েছিল। তখন পুলিশ মনে করে যে আমার ভাই এগুলো কাজ করেছে। তখনই সঙ্গে সঙ্গে পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং আদালতে পেশ করে। জজ সাহেব ভাইকে কিছু জিজ্ঞেস করেনি, এমন নৃশংসতা, হত্যা ও ধর্ষণ মামলায় তাকে সঙ্গে সঙ্গে ফাঁসি দিয়ে দেয় এবং ফাঁসির সময়ও খুব সনিকটে করে দেয়, যাতে এরকম পাপ কাজ দ্বিতীয়বার না ঘটে এই শহরে। কিন্তু যারা আসল অপরাধী ছিল তারা কোনোদিনই ধরা পড়েনি। সেদিন যদি আমরা ধনী হতাম, যদি আমাদের কিছু ক্ষমতা থাকতো, তাহলে হয়তো এমন কিছু ঘটতো না। কিন্তু এই দুনিয়ায় দুর্বলদের জন্য কোনো ইনসাফ নেই। ইমন ভাই যা কিছু করেছিল তা তার আত্মসম্মানের জন্যই করেছিল। তিনি কোনো নিরপরাধের রক্ত ঝরায়নি, তিনি নিজের ইজ্জত রক্ষা করতে লড়েছিলেন। যদিও ইমন ভাইয়ের মা আমাকে সেই সাক্ষাতের সময় এই পরিকল্পনার কথা বুঝিয়ে দিয়েছিলেন। এইগুলো কথা শুনে সে পুলিশ ইন্সপেক্টর কান্না করে দিলেন এবং মনে মনে ভাবলেন এই নির্দোষকে ফাঁসি দেওয়া জঘন্যতম অপরাধ হবে। তাই তিনি সেই রাতেই শহরের এক নামী আইনজীবীর কাছে ছুটে যান। পরের দিন সকাল হতে না হতেই সেই আইনজীবী আদালতে টাইম পিটিশন দাখিল করে এবং বলল এমন কিছু প্রমাণ আছে যা থেকে এই আসামিকে নির্দোষ প্রমাণ করা যাবে। আদালত তাকে সময় দিল 2 দিনের। আদালতের মামলা চলল, প্রমাণ, সাক্ষ্য, যুক্তি সবই একের পর এক উঠে এলো। এক সময় সত্য প্রকাশ পেল, ইমন নির্দোষ। সে শুধু একটি মেয়েকে রক্ষা করতে চেয়েছিল। ইন্সপেক্টর বলল, এত বড় মামলায় কাউকে এভাবে মুক্তি পেতে আমি কখনোই দেখিনি। আল্লাহ তাআলা সত্য এবং ভালোবাসার মান রেখেছেন। অতঃপর ইমন মুক্তি পেল, সম্মান ফিরে পেল আর সত্যের জয়ী হলো। বন্ধুরা, এই গল্প থেকে আমাদের শেখায় সত্য কখনো চাপা থাকে না। মিথ্যা যত বড় হোক না কেন, একদিন সত্য সামনে আসবেই। ভালোবাসা এবং আত্মত্যাগী পারিবারিক সম্পর্কের মূল চালিকা শক্তি। এবং তখন জজ সাহেবও বললেন, যদি কারোর ঘরে এমন নৃশংস হত্যা বা ধর্ষণ হয় তাহলে যে কোনো ভাই বা বাবা একই কাজ করবে যেটা ইমন করেছে। তাই তো ইমনকে সেখানে পুরস্কৃত করে নির্দোষ ছেড়ে দেওয়া হয় এবং তার মা বাবাকে বলা হয় কখনোই আপনারা আপনার ছেলেদেরকে দোষী সাব্যস্ত করবেন না, কারণ তিনি যে মহান কাজ করেছেন তা যে কোনো মানুষই করতে পারে।
মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সকল বিপদ থেকে আমাদের রক্ষা করুন, যাতে এরকম বিপদ আমাদের ভাই বোনদের সাথে না ঘটে।